মহিমা দিয়েছে, আহা লড়ে গেছে লোকটা, কিন্তু তার লড়াইয়ের শরিক হয়নি। 1 নম্বর পানিপথের যুদ্ধ, 2 নম্বর পানিপথের যুদ্ধ, 3 নম্বর পানিপথের যুদ্ধ, এমনকি সুবোধ ঘোষের 4 নম্বর পানিপথের যুদ্ধ, তো এটাই সত্যি। আমরা তাদেরকে একা করে দিয়েছি। কিন্তু ভাগ্যিস এমন কোন কবি আছেন যে কবি তার মানবিক শিকড় বাকড়ে লগ্ন, আর মানবিক শিকড় বাকড়ে লগ্ন বলেই তিনি কবিতার অক্ষরে অক্ষরে তার মতন করে প্রতিবাদ করছেন। আমি ঘুরে ফিরে এই প্রতিবাদ শব্দটার দিকে যেতে চাইছি। তার একটাই কারণ, আমরা সাধারণত প্রতিবাদী কবি বলতে যাদের বুঝি তাদের সাথে না নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নামটা কখনো যুক্ত করি না তো অভ্যেসবশত আমার মনে হয়। কারণ প্রতিবাদ বলতে আমরা একটা বিশেষ ধরনকে মানতে অভ্যস্ত হয়ে গেছি। এইভাবে আমরা শিক্ষিত হয়েছি, প্রশিক্ষিত হয়েছি, প্রতিপালিত হয়েছি। কিন্তু তা কি করে হবে? রামকানাইয়ের নির্বুদ্ধিতা প্রতিবাদ নয়, শুভা প্রতিবাদ নয়। রবীন্দ্রনাথের অসংখ্য গল্প আছে যেগুলো অভিমানটাই প্রতিবাদ। কি অসম্ভব অভিমান! শাস্তি আপনারা পড়েছেন তো, জেলার সাহেব জিজ্ঞেস করছে ফাঁসি আসামি চন্দ্রনাথকে, তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা করতে চাও? সে বলছে মরণ। প্রতিবাদ নয়? কে বলেছে প্রতিবাদের একমাত্র একটাই রূপ হয়, একরৈখিক একটা রূপ? নীরেন্দ্রনাথ তার কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদের একটা বিকল্প সংজ্ঞাকে আমাদের সামনে নিয়ে দেয়। কেন পেরেছিলেন জানেন? তার নগরবাসী জীবনেও ফরিদপুরের গ্রামের সেই যে অববাহিকা, সেই নদীমাতৃকতা, সেটা কোথাও ছিল। আপনারা যতই হ্যালো দমদম পড়ে থাকুন, আমার নিজের কিন্তু ভালো লাগে স্বপ্নে দেখা ঘরদুয়ার বলে একটা কবিতাকে। কি যে ভালো কবিতা! পুকুর মড়াই, সবজি বাগান, জংলা ডুবে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান। একটা অপরিচিত মানুষ তার উপর দিয়ে যাচ্ছে, জানেন তো। আমি না আগে এটা একটু অতিশয়োক্তি মনে করতাম, এমনকি হয় নাকি। এবার আমার কিছু বাতিক আছে, আমি মাঝে মাঝে উদাও হয়ে যাই বর্ধমানের গ্রামে, সুন্দরবনে। আমি দেখেছি একটা পিকনিক হচ্ছে, একদম অপরিচিত খাবার বেঁচে আছে ডেকে, প্রায় অনাহুত যারা, তাদেরকে বলছে এই খেয়ে নাও খাবার ফেলতে নেই। না, আমরা তো পিকনিকের কেউ নই, তা খেয়ে নাও। এই আতিথ্য আজও আছে। খবরের কাগজের হেডলাইন হবে না, টিভির রক্তাল্পতায় এসে নতুন করে কোনো সত্যি হিমোগ্লোবিন অ্যাড করবে না, কিন্তু সত্যি এমন জীবন আছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই মানুষটাকে দেখেছেন। সে কে? নীরেনবাবু চিনতেন না, আমরাও চিনি না, পাঠকও চেনে না। চেনার প্রয়োজন নেই, চেনার খুব একটা প্রয়োজন নেই। সে একটা মানুষ, এটাই কি তার যথেষ্ট পরিচয় নয়? সে কোথাও এসেছে, কোথাও চলে যাচ্ছে। এবার বলা হচ্ছে ও বড় বউ ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো, এই আমন্ত্রণ বাঙালির নিজস্ব। এই আমন্ত্রণ বাঙালির আত্মীয়তা, এই আমন্ত্রণ তাকে চিরজীবী করেছে। আর একটা প্রসঙ্গ বলে আমি শেষ করব, এটাও কিন্তু নীরেন্দ্রনাথ সম্পর্কে 50-এর কবিদের একটা মৃদু অভিযোগ, যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় সেই অর্থে খুব প্রেমের প্রকাশ নেই, তীব্র প্রেম এইটা কোথাও নেই। মানে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, আমি নাম করেই বলছি, বা আরো কারো কবিতায় যেরকমটা দেখেছি, তত তীব্র প্রেমের দহন এবং দাহ নেই। আমার মনে হয় না এমন কোনো বাঙালি কবি আছেন যে প্রেমের কবিতা লেখেন। এমনকি পরের দিকে সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, যার সম্পর্কে বুদ্ধদেব বসু
কালের পুতুলে বলেছিলেন উনি বোধহয় একমাত্র বাঙালি কবি যিনি প্রেমের কবিতা না লিখেও এতদূর পর্যন্ত এসে গেছেন, কিন্তু তিনিও যথারীতি একটা সময় প্রেমের কবিতা লিখেছিলেন, কিন্তু সেটা তার মতন করে লিখেছিলেন। এবারে প্রেমের কবিতা বললে যদি আমরা মনের থেকে হরমোনের দাপাদাপি বেশি দেখি, সেটা তো তাদের ব্যাপার। কারণ যদি বিছানা বিলাসকেই প্রেম বলে মনে হয়, আমাদের কিছু করার নেই, নীরেনবাবুরও কিছু করার নেই। কিন্তু নীরেন চক্রবর্তীর কবিতায় কেমন করে নিঃশব্দ চরণে প্রেম এসেছে জানেন? রবীন্দ্রনাথের গানকে ধার করে বলছি, মনে পড়ে বলে একটা কবিতা আছে। ভুলে গেলে ভালো হতো, তবু ভোলা গেল না এখনো। 35 বছর পার হয়ে গেছে, তবু কোনো কোনো মুহূর্তে তোমাকে মনে পড়ে। স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘোড়া, অথচ বেদনাকার থেকে যায়। তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফাল্গুনের ঝড়ে। মনে পড়ে, মনে পড়ে, এখনো তোমাকে মনে পড়ে। এই যে আচ্ছন্নতা, 35 বছর পরেও কাউকে মনে পড়ছে, এইটাকে আপনি কিভাবে দেখবেন বলুন তো? কোনো তাৎক্ষণিকতা নেই, প্রগল্ভতা নেই, চিৎকার নেই, কেবলমাত্র পৌরুষের কিছু বিকারময় অস্তিত্ব নেই, কিন্তু একটা লগ্নতা আছে, সমর্পণ আছে। আপনারা আবার মার্কেসের কথা মনে পড়ছে, কলেরার সময় প্রেম বলে একটা উপন্যাস লিখেছিলেন, লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তাতে একজন প্রেমিকের প্রেমিকা গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করেছিল। এবারে সে